ডাক্তারবাবু, রঞ্জন নিশ্চয়ই আগের জন্মে আমার ছেলে ছিল, তা নাহলে এখনকার দিনে এইরকম কেউ করে? হ্যাঁ, রঞ্জনবাবু না থাকলে মন্দিরাকে আপনারা নতুন করে ফিরে পেতেন না। আচ্ছা, একটা কথা, অসীমবাবুর কোনো খবর কি? প্লিজ ডাক্তারবাবু, প্লিজ ওর কথা আমার কাছে তুলবেন না। না, তোলবার ইচ্ছে আমারও ছিল না, কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপারে মানে হসপিটাল রেকর্ডে অসীমবাবুর নামটা রয়ে গেছে মন্দিরের গার্জেন হিসেবে, ওনার সই রয়েছে। এখন মন্দিরা সুস্থ হয়ে ওঠার পর অসীমবাবু যদি মন্দিরাকে ফিরিয়ে নিয়ে যেতে চান, কিছুতেই না, ওর কাছে আমার মেয়ে কিছুতেই ফিরে যাবে না। তাহলে না, মানে আমি তো যতদূর জানি মন্দিরার বাবা এনিওয়ে, এটা তো আপনাদের ব্যাপার। মন্দির এখন ভালো আছে, 2-4 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আপনি তো সারাদিন হসপিটালে বসে আছেন, আপনি এবার বাড়ি যান, রেস্ট নিন। ঠিক আছে, আমি তাহলে আসি। আসুন। হাসপাতালের চেহারাটাই পুরোপুরি বদলে গেছে। এই ব্যাপারে আমাদের সুপারের কর্মদক্ষতার প্রশংসা করতেই হবে। লাস্ট উইকে উনি নিজে হসপিটালের প্রত্যেকটা নুক অ্যান্ড কর্নার চষে বেরিয়েছেন। ক্লাস 4 স্টাফ থেকে ডক্টরস পর্যন্ত প্রত্যেককে মোটিভেট করে সব কাজ করিয়ে নিয়েছেন। ওনার প্রশংসা তো করতেই হবে। আরে এটার সঙ্গে তো ওনার নিজের কেরিয়ারের প্রশ্ন জড়িয়ে রয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কলকাতার কোনো একটা হসপিটাল এত বড় একটা গ্র্যান্ট পেতে চলেছে। সেখানে ওনার কোনো ল্যাপসের জন্য যদি এই গ্র্যান্টটা নাকচ হয়ে যায়, তাহলে কি হেলথ ডাইরেক্টরেট ওনাকে এই পোস্টে রাখবেন? সেটা আপনি ঠিকই বলেছেন। তবে কালকেই তো ক্লিফোর্ড ফাউন্ডেশনে ইন্সপেকশন টিমের বিদেশি ডেলিগেটরা আসছে। হ্যাঁ, গ্র্যান্টটা পাওয়া গেলে আমাদের পে স্ট্রাকচার আর অ্যামিনিটিজের ডিভিশনের ব্যাপারে নিশ্চয়ই ভাবনা চিন্তা হবে। আমি কিন্তু এ সমস্ত তুচ্ছ ব্যাপার নিয়ে কিছু ভাবছি না। আমি ভাবছি এই ব্যাপারটাকে মানে এর ভেতর থেকে কিভাবে আমার নিজের কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট খুঁজে পাওয়া যায়। মানে মানে এইরকম একটা বিদেশি এনজিও একটা চেয়ার যদি কোনো রকম আমি এনশিওর করতে পারি, তাহলে তো লাইফের ডাইমেনশনটাই বদলে যাবে। ও পান্ডে, ইউ আর রিয়েলি অ্যাম্বিশাস। ইয়েস আই অ্যাম। কিন্তু এটা বাধাটা কোথায়? আরে আমেরিকায় বাঙালি ডাক্তারদের কদর কি জানেন? আর কালকে যে ভদ্রলোক এই ইন্সপেকশন টিমের চিফ হয়ে আসছেন, হ্যাঁ, তিনিও একজন বাঙালি। রিয়েলি? আপনি কি করে জানলেন? সুপারের মুখ থেকে শুনলেন নাকি? না, সুপারের কাছে এ ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। যদি এটা উনি জানতেন, তাহলে কি হসপিটালটাকে সাজানোর জন্য এতটা পরিশ্রম উনি করতেন? ওই ইলিশ মাছের পাতুরি আর পার্শে মাছের ঝাল দিয়ে পুরো ব্যাপারটাকে সেরে ফেলতেন। এটা অ্যাকচুয়ালি আমি আমার নিজের একটা ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগিয়ে তারপর জানতে পেরেছি। আমার শালার এক ঘনিষ্ঠ বন্ধু, সে ওই হেলথ ডাইরেক্টরের ডেপুটি ডিরেক্টর, ওর কাছ থেকেই। বলেন কি? ইয়েস, ওয়ান্স আপন এ টাইম ওই ভদ্রলোকই এই কলকাতার একটা হসপিটালের ডাক্তার ছিলেন। ওনার নাম হচ্ছে সর্বদমন মুখার্জি।
সংক্ষেপে SM। কি ব্যাপার বলুন তো, এখনো এলো না? টেনশন হচ্ছে। না, টেনশন করার কিছু নেই, এসে যাও, কোনো কারণে আটকে পড়ে যায়। আপনাকে কি যেন একটা বলছিলাম তখন, ওই শাশ্বতীদির কথা। হ্যাঁ, ব্যাপারটা কিরকম হলো জানেন, কিছুতেই কিছু আটকানো গেল না। মানে উনি এত অ্যাডামেন্ট হয়ে বললেন চিঠিটা দিয়েই দিলেন। আপনি কি অ্যাকসেপ্ট করলেন নাকি? হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছেন অ্যাপ্লিকেশনটা? না অ্যাকসেপ্ট করিনি আসলে। এইসব ডামাডোলের মধ্যে আমি আর ওটা নিয়ে মাথা ঘামাইনি, জাস্ট রিসিভ করে রেখে দিয়েছি। বসুন বসুন। ঠিক বুঝতে পারছি না, শাশ্বতীদি হঠাৎ রুম করে এরকম একটা ডিসিশন নিয়ে নিলেন। আপনাদের ওনাকে বোঝানো উচিত ছিল। দেখুন, আফটার অল এখানে একটা মাস মাইনে চাকরি করছিলেন উনি, মাসে মাসে একটা মোটা টাকা পেতেন। ওনার তো আত্মীয় স্বজন সেরকম কিছু নেই শুনেছি। সে অবস্থায় একটা চাকরি ছেড়ে দেওয়া, মাস গেলে টাকাটা বন্ধ হয়ে যাওয়া, আই ডোন্ট থিঙ্ক ইটস আ ওয়াইজ ডিসিশন, নট আ ম্যাটার অফ জোক, নো। আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলুন। আমার কাছে পার্সোনালি বলছি, আপনি অফিসিয়ালি এটা কোট করবেন না। আমি বলছিলাম কি, যে আপাতত ওই অ্যাপ্লিকেশনটা একটু ধামাচাপাতেই রাখা যায় না? মানে এই ইন্সপেকশনের ডামাডোল কেটে গেলে তারপর একটা কিছু ডিসিশন নিতেন। আর ইতিমধ্যে আমি আর ডক্টর রায় দুজনে মিলে একসঙ্গে বসে ওকে একটু বোঝাবার চেষ্টা করতাম। আমার মনে হয় স্যার উনি ওর ভুল বুঝতে পারবেন। দেখুন, আমার সম্বন্ধে আপনাদের কি ধারণা জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি যে ওনার মতো একজন সিনিয়র এবং দরদি কর্মী এই চাকরি ছেড়ে দিলে আমি অন্তত খুব দুঃখ পাবো। স্যার দেখুন না স্যার, প্লিজ। দেখুন, সেই জন্যই কিন্তু আমি চিঠিটা জাস্ট আমার কাছে রেখে দিয়েছি। আমি তো আদারওয়াইজ হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দিতে পারতাম। তবে এটাও ঠিক যে আমি ইনডেফিনিট পিরিয়ড কিন্তু চিঠিটা ধরে রাখতে পারবো না, কারণ এরপর যদি উনি নিজেই এসে আমাকে চার্জ করেন ওনার ওই রিলিজ অর্ডারটা কেন ইস্যু করা হচ্ছে না, তাহলে কিন্তু আমি ফেঁসে যাব। বুঝতে পারছেন, এই চেয়ারে বসে আমি কোনো জিনিস খুব বেশি দিন আটকে রাখতে পারবো না। এক মিনিট। হ্যালো, হ্যাঁ স্যার, আসছেন না কেন? কেন স্যার? ও, প্লেন লেট করেছে। ও কাল আসবেন? ও দ্যাটস গুড। হ্যাঁ ঠিক আছে, না না আমরা তো এখানে প্রস্তুতি। হ্যাঁ স্যার, একদম চিন্তা করবেন না, খুব ভালো রিসেপশন পাবেন ওরা। হ্যাঁ আমি সকলকে ইনফর্ম করে দিচ্ছি। ওকে স্যার, ওকে। সিএম ওর ফোন। SM আজকে আসতে পারছেন না কারণ প্লেন লেট করেছে উনি, কাল আসবেন। তাহলে আমি আজকে উঠি স্যার, আমার একটু কাজ আছে। ঠিক আছে। কি ব্যাপার স্যার, মন মনা নাকি? কেন? এসে মাঝে আসছেন না বলে? আপনি জানলেন কি করে? এসব খবর আমাদের রাখতে হয়। বলুন, কি বলতে এসেছেন? হ্যাঁ, সেদিন রাতের কথাগুলো খুব মনে পড়ছে। আইসিইউতে বলরামবাবু ছিলেন, আমার নাইট ডিউটি ছিল, আপনারও ডিউটি ছিল সেদিন। আমি এখানে এসে বসলাম, আপনি আমাকে চা করে খাওয়ালেন নিজের হাতে। মনে পড়ছে?
সেদিন আপনি আমাকে বলেছিলেন যে আমি নাকি আপনার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আপনার খুব কাছের একজন মানুষের সঙ্গে নাকি আমার খুব মিল আছে। আমি হয়তো মুখে কোনোদিন কিছু বলিনি, কিন্তু আমার ব্যবহারে, আচরণে এটা কি আপনি বুঝতে পারেননি যে আপনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ? মনে হয়নি? দেখুন শাশ্বতীদি, আমাদের জীবনের অনেকটা সময় আমরা এই হাসপাতালে কাটিয়ে যাই, আর একসঙ্গে কাজ করতে করতে আমাদের তো সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কটাকে এইভাবে অস্বীকার করবেন আপনি? এগুলো সই করে দাও। কয়েকদিনের এন্ট্রি বাকি আছে, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। উল্টোই সই করি? আপনি কিন্তু আমার কথাটা এড়িয়ে যাচ্ছেন। না না, এড়াবো কেন? তাহলে প্রমিস করুন যে কালকে আপনি আপনার রেজিগনেশন উইথড্র করবেন। তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সম্মান থাকতে থাকতে যাওয়াই ভালো, অসম্মানে যাওয়া বড় লজ্জার। হে বয়সে সেটা আমি সহ্য করতে পারবো না। শাশ্বতীদি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি কেন এটাকে অসম্মান বলছেন? আপনি নিজে জানেন যে আপনি অন্যায় করেননি। শুধু আপনি নন, প্রত্যেকেই জানে এই কথা। এটা আপনাকে একটা ফাঁদে ফেলার চেষ্টা। তো আপনি এটার বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে সরে যাবেন কেন? এই জায়গাটা যতখানি ওদের, তার থেকে অনেক বেশি কিন্তু আপনার। ভাবুন, ভালো করে ভাবুন প্লিজ। আমি আর কোনো কথা শুনতে চাই না। সুপার এখনো অফিসিয়ালি চিঠিটা অ্যাকসেপ্ট করেনি। আপনি কালকে গিয়ে চিঠিটা উইথড্র করে নেবেন। তোমাদের ছেড়ে যেতে আমারও তো ইচ্ছে করে না ভাই, কিন্তু কি করব, অসম্মানকে যে আমার বড় ভয়। এত ধানাই বানাই করে সমস্ত লোকজন জোগাড় করলাম, দেখ কেসটা জমলো না। আচ্ছা, প্লেন লেট হলে তুমি কি করে বলো তো? দেখ, আজকে যারা উত্তেজনা নিয়ে এসেছিল, কালকে দেখবি অনেকেই আমার কাছ থেকে সরে গেছে। কতগুলো বোঝো দা? বল। ওরা যদি সরে যায়, হ্যাঁ। তুমি ওটা মেনে নেবে? হ্যাঁ, কাউকে তো জোর করে আমি কিছু করাতে পারবো না। দেখ না, নির্মল দা জালিগিরি করেছে, ঠিক আছে, আর সেটা চেপে যাওয়ার জন্য আমরা মেট্রো নাগারে দোষটা চাপালাম, বুঝতে পারলি? গুরু, হ্যাঁ, একটা কথা বলবো? বল। হ্যাঁ, জালিগিরি কে না করে? হ্যাঁ, জালিগিরি কে না করে? নির্মলদা কি একাই জালিগিরি করে? এই হাসপাতালে 2 নম্বরই কে না করে? ওয়ার্ড বয় থেকে ডাক্তাররা, বলো তুমি বলো। শোন মানে দেখ, যারাই বেশি 2 নম্বরই করে তারাই সাধু সেজে থাকে, যেন ওই চোর ছাজরদের গায়ে লাগলে তাদের জাত যাবে। যখন নিজেরা চুরি করে তখন সব চোরে চোরে ভাই ভাই বলে না কথা, বলে দা, চোরে চোরে মাস্ত তো ভাই, বুঝলে? হ্যাঁ, এই দেখ না, নির্মলদার কেসটা দেখ না, আগে ইউনিয়নের ধারে কাছে মারাতো না, এখন যে নাকি নিজে গ্যারাগলে পড়েছে, অমনি দেখ সারাক্ষণ ইউনিয়ন অফিসে হত্যে দিয়ে পড়ে আছে। ভগবানের কি আশ্চর্য লীলা। গুরু, হুম, না কথা বলবো? বল। তুমি কোনোভাবে নেবে না? ওরে বল না, বলো। বল না। আচ্ছা গুরু, ওই যে আমাদের মেট্রোনটাকে ফাঁসানো, তো কি হয়েছে, কি হয়েছে, কি কি বলছিস বলতে? তুমি না রেগে যাও মারি,
তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। বল। দেখো উনি আমাদের হাসপাতালে অনেক ধরে কাজ করছেন, ওনাকে সবাই ভক্তি শ্রদ্ধা করেন। তো ওনার মতো একজনকে হুম, কেউ যদি ঝামেলায় পড়ে যায় তখন অন্য কারোর উপরে দোষটা চাপাবার চেষ্টা করে। আর নির্মলদার এই করে না করে তো উপায় ছিল না কোনো। গুরু হ্যাঁ, শুনেছো ওনাকে একটা কি লেটার দিয়েছে, কি Resignation letter। লেটার দিয়েছে। উনি দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটা আমি সুপার কাছ থেকে শুনলাম। তবে আমার মনে হয় মানিক যে উনি চিঠিটা ফেরত নেবেন, মানে স্টাফ নার্স সবাই মিলে, ইভেন তোর ওই সুপার সাহেব এমনভাবে তাকে রিকোয়েস্ট করছে, মনে হয় ওটা না ফিরিয়ে নিয়ে ওনার উপায় নেই। আর সেখানেই আমাদের সুবিধা। কি বলছো গুরু? আচ্ছা গুরু, বরখাস্ত করার জন্যই তো আন্দোলনটা করছে, কি হ্যাঁ কি না বলো তো? আরে বাবা, ওনার জন্যই তো আমাদের আন্দোলন। উনি না থাকলে আমাদের আনন্দ কিসের জন্য? শিখন্ডি বুঝিস? আমার প্রশ্ন ওই তো রাম সীতা লতা। শিখন্ডি মেট্রন হচ্ছে আমাদের শিখন্ডি। মানে মেট্রনকে সামনে রেখেই তো আমাদের যত আন্দোলন, না আমাদের এই গলাবাজি, হাত ছোড়াছুড়ি সব তো উনি যদি না থাকেন তো আমাদের এক বালতি দুধে এক ফোঁটা চোনা, বুঝলি? গুরু হ্যাঁ, সত্যি কথা বলবো, বল না। বুঝলাম না মাইরি। সেটাই বোঝাচ্ছি, শোন। দেখ, আমরা চাই হসপিটালে মেট্রন থাকুক, ঠিক আছে? আর আমরাও আন্দোলনটা চালিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের আন্দোলনের চাই হিসেবে যখন ম্যানেজমেন্ট আমাদেরকে দেখতে পাবে, তখন আমাদের ইউনিয়ন লিডারের সঙ্গে সঙ্গে আমাদের দিকেও অন্যরকম চোখে চাইবে, মানে আমাদের হাঁটানোর সাহস পাবেন, ঠিক আছে? কি বুঝলি? হ্যাঁ, আর আমরাও এই সুযোগে আমাদের কাজগুলো যেরম যেরম করে যাচ্ছি তেমনি তেমনি করে যাবো। গুরু হ্যাঁ, অনেকক্ষণ ডিউটিতে অফ হয়ে আছে। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, শোন, আমি ইউনিয়ন অফিসে যাচ্ছি, ওখানে গিয়ে দেখে আসি হাওয়াটা গরম না পাতলা। তুই চলে যা। আসি গুরু, হ্যাঁ। যা। কে কিছু বলবে? হাসপাতাল থেকে এলাম। হ্যাঁ, সে তুমি কিছু না বললেও আমি বুঝতে পেরেছি। আজ মন্দিরার অপারেশন হয়ে গেল। ও, তার কিডনিটা কে দিল? রঞ্জন। রঞ্জন? ও, সেই যে ছেলেটি আমাদের বাড়িতে একদিন এসেছিল, সে? হ্যাঁ, ওই যে মন্দিরের সঙ্গে কলেজে পড়তো না, সেই ছেলেটি। কিন্তু সে দিল কেন? তোমার জামাইয়ের কি হলো? কিডনিটা তো তারই দেওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু শেষ পর্যন্ত অমানুষ, একটা অমানুষ এতগুলো দিন হাসপাতালে মেয়েটাকে ফেলে রেখেছিল, যেন একটা খোঁজ পর্যন্ত নেয়নি। এতদিন ধরে আমি যে কথাগুলো বলে আসছিলাম সেই কথাগুলো দেখছি এখন তোমরাও বলতে শুরু করেছো। বাহ, বেশ বেশ, ভালো ভালো। দেরিতে হলেও যে তোমাদের বোধোদয় হয়েছে এই যথেষ্ট। হ্যাঁ, কথা প্রসঙ্গে বলে রাখি, ওই লোফারটা তোমার মেয়েকে ছেড়ে পালিয়ে গেছে বলে যেন আবার তোমার মেয়ে ভেবে না বসে যে আমি ওকে কোলে টেনে নেব। নো, নেইবার, সেটা কিছুতেই হবে না। কেন? সে কি তোমার সন্তান নয়? দেখো লাবণ্য, এই বিষয় নিয়ে অনেকবার অনেক কথা আলোচনা হয়ে গেছে, আমি আর এই নিয়ে কথা বাড়াতে চাইছি না। আচ্ছা, তুমি কি বলো তো? তুমি কি? হ্যাঁ, মেয়েটার ভালো করে অপারেশন হয়ে গেল, ডাক্তার
ডাক্তারবাবু বললেন সাকসেসফুল, আর কদিন বাদে মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরবে। আচ্ছা এখন তোমার আনন্দ হচ্ছে না? দেখো লাবণ্য, যাকে আমি ত্যায্য করেছি তার জন্য দুঃখ আনন্দ আমার কোনো কিছুই নেই। আর এই বিষয় নিয়ে তুমি আমার সঙ্গে আর কখনো আলোচনা করবে না। ভবিষ্যতে যাতে তুমি আর কখনো না ওর বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করো, সে কথা আমি তোমাকে বারবার করে জানিয়ে দিচ্ছি, এখনো জানিয়ে দিলাম। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে না, খোলা একটাই দিক, শৈশব কই